সরল রেখার সেকেন্ড চ্যাপ্টার 2B ওর সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করবো। দেখো, ফার্স্ট কোশ্চেন কি যে x প্লাস 2y+3 এই সরল রেখা, এরপরে 3x প্লাস 4y+7 এই সরল রেখা দুটির ছেদবিন্দুগামী হবে। আর কি বলছে, y ইকুয়াল টু -5/8x সরল রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। তো আমরা কি জানি, একটা সরলরেখা যদি প্রবণতা আর যদি একটা পয়েন্ট পেয়ে যাই তাহলে আমরা বিন্দু প্রবণতা ফর্ম ইউজ করে সরলরেখাটা পেয়ে যাব। তো এখানে ফার্স্টই বলেছিল যে সরলরেখাটি এই দুটি সরলরেখার ছেদবিন্দুগামী। তো এই দুটোকে আমি যদি সমাধান করি, ওখান থেকে যদি এক্সের আর ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাই, ওটাও একটা পয়েন্ট হয়ে গেল। আর এই সরলরেখার সমান্তরাল বলছে y ইকুয়াল টু 5/8x, এই সরলরেখার সমান্তরাল যেহেতু বলেছে, তার মানে যে সরলরেখাটা আমরা বের করতে যাচ্ছি ওই সরলরেখার প্রবণতা কী হবে, এক্স্যাক্টলি তাই -5/8। কারণ দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে কি হয়, ওদের প্রবণতা একই হয়, তাই -5/8 হবে ওর প্রবণতা। আর এগুলি ছেদবিন্দু দিয়েও যাবে, তাই বিন্দু প্রবণতা ফর্ম থেকে আমরা সরলরেখার সমীকরণ পেতে পারি। দেখো, এটা হবে এম এর ভ্যালু আর ছেদবিন্দু এক্স এখান থেকে বের করবো, ঠিক আছে? জাস্ট হিন্টসটা দিলাম। এরপরে সেকেন্ড কোশ্চেন কি আছে দেখো, সেকেন্ড কোশ্চেন বলছে যে মনে করো এ বি সি শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের এডি একটি মধ্যমা, ঠিক আছে? এরপরে বলছে 1-1 বিন্দুগামী এবং এডি সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। তো বলছে এডি সরলরেখার সমান্তরাল হবে আর 1-1 বিন্দুগামী হবে। তো ফার্স্টে এডি সরলরেখাটা যদি আমি বের করতে পারি তবে কিন্তু আমরা ওখান থেকে এম এর ভ্যালুটা পেয়ে যাবো, তাই না? এম পেয়ে গেলে একটা বিন্দু আছে, তার মানে বিন্দু প্রবণতা থেকে সরলরেখাটাও পেয়ে যাব। তো ফার্স্টে আমরা কি করব, এডির সমীকরণ বের করব। দেখো, এটা যদি তোমাদের ত্রিভুজটা হয়, তো এই ত্রিভুজের এডি বলেছে মধ্যমা, আর আমরা জানি কি একটা ত্রিভুজের মধ্যমা ওর যে বিপরীত বাহু ওকে কি করে, মিড পয়েন্টে গিয়ে ছেদ করে, মানে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা হবে মিড পয়েন্ট। তো মধ্যবিন্দু স্থানাঙ্ক করে পাবো, জাস্ট যোগ করে 7 + 6/2 আর 3 - 1/2, যেহেতু এই দুটো কোঅর্ডিনেট ছিল, এখান থেকে পেয়ে গেলাম 13/2 আর 1, তাই তো? তো এই দুটো যদি আমাদের মানে এইটা যদি পয়েন্ট হয় তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, এমটা পেয়ে যাব। এটা একটা পয়েন্ট আছে, এটা একটা পয়েন্ট আছে। তো দুটো বিন্দু যদি জানা থাকে তাহলে এম এর ভ্যালু মানে নতি কি পাবো, নতি ইকুয়াল টু কী হয় যে y2 - y1/x2 - x1, এটা হয় না? তো ওটা থেকে এম এর ভ্যালু পেলাম কত, -2/9। তাহলে -2/9 হবে এম। আর বিন্দুটা কত হবে, বিন্দুটি পাস করবে তোমাদের বিন্দুটি পাস করবে 1-1 পয়েন্ট দিয়ে, তাহলে 1-1 পয়েন্ট বিন্দুগামী। আর এম এর ভ্যালু এত, সরলরেখার সমীকরণ দাঁড়াবে এটা 2x + 9y + 7 = 0, ঠিক আছে? এরপরে কোশ্চেন 3 বলছে কি, এই সরলরেখা আর এই সরলরেখা দুটির ছেদবিন্দুগামী যে সরলরেখাটি এই সরলরেখার উপর লম্ব, তার মানে কি, ফার্স্টে বলছে এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী হবে আর এর উপর লম্ব। তার মানে যদি আমরা বিন্দু প্রবণতা ফর্ম ইউজ করতে যাই তাহলে এখান থেকে আমি এম এর ভ্যালু বের করবো, মানে m1 এর ভ্যালু বের করবো। ধরো m1 বা m2 যাই হোক, ফার্স্টে কী করবো, এই সরলরেখা y = mx + c ফর্মে সাজাবো। ওখান থেকে যে এমটা আসবে, যেহেতু এর উপর লম্ব, তার মানে 1/-m, ঠিক আছে? ওটাই হবে, কারণ m1 আর m2 গুণ করলে কত হয়, -1 হয়, তাই না? তো m1 m2 -1 হলে ওখান থেকে আমি পেয়ে যাবো কত, যে সরলরেখাটা বের করতে যাচ্ছি, এই দুটো সরলরেখার ছেদবিন্দুকে আমি যে সরলরেখাটা বের করতে যাচ্ছি তার প্রবণতা পেয়ে যাব, আর এই দুটো সরলরেখা থেকে ওর ছেদবিন্দু পেয়ে যাব। তো সেখান থেকে আমরা কিন্তু বিন্দু প্রবণতা ইউজ করে ইকুয়েশন বের করতে পারি। মানে 1 নম্বর যেভাবে ছিল একই টাইপেরই, জাস্ট এখানে পারপেন্ডিকুলার বলেছিল। এরপরে দেখো 4 কি বলছে, যে এই সরলরেখাটির উপর লম্ব সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে তার মান নির্ণয় করবে। এর উপর লম্ব আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে, তার মানে যদি এই সরলরেখাটা যে অ্যাঙ্গেল তৈরি করছে ওটা আগে বের করে দেখি কি আসছে। ওটা বের করতে গিয়ে আমি দেখছি কত, দেখো কোশ্চেন করা হয়েছে, ওটা বের করতে গিয়ে দেখছি m = 1। এখান থেকে এটা সাজালে m = 1, তার মানে এই সরলরেখাটির উপর লম্ব যেহেতু ওটা, তাহলে ওটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে, এটা যদি 1 হয় তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, মানে এটা এমনিতেই করে দিচ্ছে 45 ডিগ্রি, তাই না? তার উপর লম্ব কত হয়, তার উপর লম্ব যদি না হয় তাহলে 135 ডিগ্রি। তো এখানে করা হয়েছে এই সরলরেখাটির লম্ব সরলরেখার সমীকরণ কী হবে, নতিকে আমরা ধরলাম, ধরো
আমরা ধরেছি এম এখানে ভুল লেখা হচ্ছে একটু, M2 ধরো, এটা M2, ঠিক আছে। তো এই সরলরেখার নতি, এর উপর লম্ব সরলরেখার নতি যদি M2 হয়, তো M1 M2 কত হয় -1, তাহলে M2 কি দাঁড়াবে -1, তাই না? মাল্টিপ্লাই করলে M1 দুটো সরলরেখা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে M1 × M2 হয় -1, ওখান থেকে M2 পেলাম কত -1 পাওয়ার পরে M2 যদি -1 হয় তাহলে tan থিটা কত দাঁড়াবে 135 ডিগ্রি। এদিক থেকে করতে পারো, অথবা এটা যদি যেহেতু M = 1 হয়েছে তার মানে tan থিটা = কি দাঁড়াবে 1, তো 1 কত ডিগ্রি হয়, থিটা = দাঁড়াবে 45 ডিগ্রি। তো এটা যদি 45 ডিগ্রি হয় থিটা, ওর সঙ্গে পারপেন্ডিকুলার বলেছে, তার মানে টোটালটা কি দাঁড়াবে 45 + 90 মানে 135, ওখান থেকে করা যায়, ঠিক আছে। এরপরে 5-এর কোশ্চেনটাও একই বলছে, এই বিন্দুগামী এই সরলরেখার উপর লম্ব, সরলরেখাটি সরলরেখা কোথায় ছেদ করে তার সমীকরণ নির্ণয় করতে বলছে। তো কি করবে, তো তোমাকে বলছে যে এই বিন্দুগামী এই সরলরেখার লম্ব, তো এই সরলরেখার এম এর ভ্যালু বের করবে। তো সেখান থেকে তুমি পেয়ে যাবে যে বিন্দু, যে সরলরেখাটা বের করতে চাইছে সেখান তার এম এর ভ্যালু, মানে এর এম এর ভ্যালু যদি 1 হয় তাহলে তার এম এর ভ্যালু কত হবে -1 হবে, কারণ মাল্টিপ্লাই করলে যেন মাইনাস হয় টোটালটা। এর এম এর ভ্যালু যেটা বেরোবে ওকে 1 মানে একটা যদি এম বের হয়, ধরো M1 × M2 = -1, তো এখান থেকে ধরো আমি M2 চাই, M2 হবে কত -1/M1, ঠিক আছে। এটা মাথায় রাখবে, যেটা তোমাকে বের করতে বলছে যে সরলরেখার সমীকরণ, তারটা সাধারণত M2 ধরবে, আর যেটা তোমাকে দেওয়া হয়েছে ওরটা হবে M1, তো ফাইনাল হবে 1/M1 হবে M2 ভ্যালু, ঠিক আছে। এইভাবে তুমি M2 বের করে নেবে। M2 বের করার পরে কী করবে, এই বিন্দুগামী যেহেতু, তো সরলরেখাটাও পেয়ে যাবে। তো সরলরেখাটা পাওয়ার পরে বলছে ছেদ কোথায় করবে, তার মানে এই সরলরেখাটা আর যে সরলরেখাটা পেলে ওই দুটো সরলরেখাকে তোমাদের সমাধান করবে, সমাধান করলে XY ভ্যালু পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে 6টা দেখো, 6টা কীভাবে করছে বলছে, দেখাও যে এই বিন্দুগামী এবং এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ এটা। তো সেই একই কোশ্চেন, জাস্ট ক্যালকুলেশন একটু টাফ হয়ে যাবে, দেখো করেছি আমি। কোশ্চেন কী ছিল, ফার্স্টে কোশ্চেন ছিল যে এই দুটো বিন্দুগামী, তাই না, A cos কিউব থিটা আর A sin কিউব থিটা, এই বিন্দুগামী এই সরলরেখার লম্ব। তো এই সরলরেখার এম এর ভ্যালু বের করবো, তাকে -1/M করে M2 ভ্যালুটা বের করে নেব। M2 ভ্যালুটা বেরিয়ে গেলে এই পয়েন্ট দিয়ে আর M2 বিন্দু প্রবণতা ফর্ম ইউজ করে আমরা ইকুয়েশন পেয়ে যাবো। দেখো এই সরলরেখা দেওয়া ছিল, ওর এম এর ভ্যালু বের করলাম, তো যে রিকোয়ার্ড সরলরেখা যেটা বের করতে বলছে তার M2 ভ্যালু কী আসবে, M2 = দাঁড়াবে কত, এখানে এটা যদি M1 হয় তাহলে M2 নিশ্চয়ই দাঁড়াবে, এটা ছিল -sin θ/cos θ, তার মানে cos θ/sin θ, এটা -1/M করতে হয় না, এই টাইপের। তো এটা এলো M2 ভ্যালু। এবার বলছে এই পয়েন্ট দিয়ে পাস করছিল, এই দুটো পয়েন্ট দিয়ে দেখো ভালো করে, A cos কিউব থিটা আর A sin কিউব থিটা, তো সেই বিন্দু প্রবণতা ফর্ম ইউজ করলে এখানে জাস্ট একটা প্রবলেম কি আছে, একটা ফর্মুলা তোমরা শিখবে ক্লাস 11ই শিখবে, একটু লাস্টের দিকে অংশকোণের দিকে গিয়ে শিখবে। তো ওখানে গিয়ে দেখবে cos 2 থিটা, এই ফর্মুলা হচ্ছে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা = cos 2 থিটা হয়। তো সেই ফর্মুলা এখানে কাজে লাগানো হচ্ছে, A cos 2 থিটা, ঠিক আছে, আর কিছু না। আচ্ছা, এরপরে 7টা দেখো বলছে 2 - 4 আর এই বিন্দু দুটির সংযোজক রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ। এই দুটো বিন্দুকে যে কানেক্ট করছে যে লাইনটা, তার লম্ব সমদ্বিখণ্ডক, ঠিক আছে। তার মানে যদি এই টাইপের বিন্দু দুটি হয়, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু হলো, তো এই দুটো বিন্দুকে কানেক্ট করছে যে লাইন, তার লম্ব সমদ্বিখণ্ডক। তার মানে এই দুটো, এই সরলরেখার এম এর ভ্যালু যা হবে এর সঙ্গে কী হবে, এটা যদি M1 হয় তাহলে M2 কী হবে, M2 যদি এরটা হয়, এর যদি M2 হয়, এর যদি M1 হয় প্রবণতা বা নতি, তাহলে M2 কী হবে 1/M1। আর এই M1 কী করে পাবো, এই দুটো থেকে y2 - y1/x2 - x1, তাই না, সেই ফর্ম থেকে আমরা M1 পেয়ে যাব, আর -1/M1 করলে M2ও পেয়ে যাব। তো M2 পেয়ে গেলাম, আর একটা সরলরেখার সমীকরণ বের করতে গেলে প্রবণতা পেয়েছি, একটা বিন্দু চাই, সেই বিন্দুটা পাবো কোনটা, এই ডি। কী করে পাবো, যেহেতু সমদ্বিখণ্ডক, তাই না, তাহলে এই দুটো থেকে আমি ডি পেয়ে যাব। তো ডি পেয়ে গেলে এটা আর ডি ইউজ করে আমরা ইকুয়েশন বের করতে পারি। এরপরে দেখো 8এরটা কি বলছে,
বলছে এই দুটো বিন্দু সংযোগ রেখাংশ লম্ব সমদ্বিখণ্ডের সমীকরণ নির্ণয় করো, ওই সমদ্বিখণ্ডের মূল বিন্দু দূরত্ব। তো এর আরও একটা পার্ট থেকে গেছে, মূল বিন্দু থেকে দূরত্ব, তাই না? এখানে বলছে মূল বিন্দু থেকে নির্ণয় সরলরেখাটি দূরত্ব। তো একটা সরলরেখা আর একটি বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করার ফর্মুলা তোমাদেরকে আমি বলেছিলাম, তাও আরেকবার বলছি। যদি এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু যদি সরলরেখাটি হয়, ধরো x1 আর y1 বিন্দু থেকে যদি আমি দূরত্ব বের করি, মানে ধরো এটা একটা সরলরেখা, এখান থেকেও দূরত্ব বের করছি। দূরত্বটা সাধারণত পারপেন্ডিকুলার লাইন হয়, ঠিক আছে? তো এই দূরত্ব, এই ডিস্টেন্সটা কত দাঁড়াবে? এটা দাঁড়াবে কীভাবে? ফর্মুলা হচ্ছে ডি, যদি ডিস্টেন্স লেখা হয় বা দূরত্ব, কী হবে? মড অফ এ x1 প্লাস বি y1 প্লাস সি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তো এখানে এই কোশ্চেনটিতে কি বলেছিল, সাথে থেকে বলেছিল কি মূল বিন্দু থেকে দূরত্ব, তার মানে এই ফর্মটা 0 0 x1 1 0 0, তাহলে এটা থাকবে না, তার মানে সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এরপরে কোশ্চেন নাম্বার 8, সে একই গল্প বলছে, এটা বিন্দুটি সংযোগ রেখাংশ লম্ব সমদ্বিখণ্ডের সমীকরণ নির্ণয় করো, সমদ্বিখণ্ডকের মূল বিন্দু থেকে দূরত্ব। একই কোশ্চেন, জাস্ট এন্ট্রিগুলো আলাদা, নাহলে কোশ্চেন একই। তারপরে 9 কোশ্চেনে দেখো, 9 বলছে কি এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়াল টু 1 সরলরেখা, এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী এবং এই সরলরেখার সঙ্গে 90 ডিগ্রি কোণ করে, তাহলে এ ও বির মান নির্ণয় করো। কোশ্চেন ভালো করে দেখো, বলছে এই সরলরেখাটি যেটা আছে, এই সরলরেখাটা কোথা দিয়ে যাচ্ছে? এই দুটো সরলরেখার ছেদবিন্দু দিয়ে যাচ্ছে। আবার কি বলছে, 3 নম্বরের সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখার সঙ্গে 90 ডিগ্রি কোণ করছে, ঠিক আছে? তাহলে এ বির ভ্যালু। তো আমরা ফার্স্টে কী করবো, এই দুটো সরলরেখার ছেদবিন্দু বের করব। ছেদবিন্দু বের করে, এই অঙ্কটা করে দিনই, তোমরা নিজেরা করবে। এই দুটো সরলরেখার ছেদবিন্দু ফার্স্টে বের করবে, ওই বিন্দুটা একে স্যাটিসফাই করবে, স্যাটিসফাই করলে এ বি দিয়ে একটা রিলেশন পাবে। আচ্ছা, ওটা থাকলো, ওটাকে 1 নম্বর দিয়ে রাখবে। তারপরে আবার এর নতি বের করবে, এর নতি মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফর্মে সাজিয়ে এম এর ভ্যালু বের করবে এখান থেকে, আর এর এম এর ভ্যালু বের করবে, ঠিক আছে? দিয়ে দেখবে 90 ডিগ্রি বলছে যেহেতু, তাহলে m1 আর m2 মাল্টিপ্লাই করে -1 করবে। তো ওখান থেকে তুমি এ বি দিয়ে একটা রিলেশন পাবে। ফার্স্টে একটা রিলেশন পেয়েছিলে কোথা থেকে, এই দুটোকে সলিউশন করে যে এক্স ওয়াই ভ্যালু পেয়েছিলে, এটাকে স্যাটিসফাই করিয়ে ওখান থেকে একটা তুমি ইকুয়েশন পেয়েছিলে, আর m1 ইন্টু m2 ইকুয়াল টু -1, ওখান থেকে একটা রিলেশন পাবে। তো ওই দুটো রিলেশনকে সলিউশন করলে কী পাবে তুমি, মানে যদি সমাধান করা হয় তাহলে এ আর বির ভ্যালু পেয়ে যাবে। অ্যাকচুয়ালি ফার্স্ট যে রিলেশনটা পাবে না, এখান থেকে এ বি দিয়ে পাবে, এখান থেকে পাবে এ বি দিয়ে। তো দুটো সমাধান করলে এ আর বির ভ্যালু পেয়ে যাবে, ঠিক আছে? তারপর দেখো 10টা কী বলছে, বলছে এই সরলরেখাটি এই বিন্দু দিয়ে বিন্দুটি সংযোজক রেখাংশকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এইচকের মান সেই একই ব্যাপার। কি বলছে, এইটা দেওয়া আছে, এটা যদি একটা বিন্দু মানে একটা সরলরেখা হয়, তাহলে এই দুটো বিন্দু সংযোজক রেখাংশকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কোশ্চেনটা একই টাইপেরই। ধরো এই ছবিটা যদি এখন আঁকা যায়, তাহলে এটা কত হবে, এটা তোমাকে বলে দিয়েছে 2 8, এটা এইচকে, আর এর উপর লম্ব সমদ্বিখণ্ডক মানে মিডল পয়েন্ট দিয়ে যাচ্ছে এখানে। এটা ইকুয়েশন তোমাকে দেওয়া হয়েছে 8x মাইনাস 18y প্লাস 31 ইকুয়াল টু 0। তো এটা দেওয়া হয়েছে তোমাদেরকে 8x, ঠিক আছে? দিয়ে বলছে কি এই দুটো বিন্দু সরলরেখায় কী বলছে, লম্বভাবে থাকবে আর সমদ্বিখণ্ডক হবে। তার মানে এখান থেকে এইচকে ভ্যালু বের করতে চাইছে। ফার্স্টে কী করবে, এর এম বের করবে, এর এম বের করবে, দিয়ে ওখান থেকে একটা রিলেশন পেয়ে যাবে। আবার কি করবে, যেহেতু এটা মিড পয়েন্টে গিয়ে টাচ করছে, তাই তো, লম্ব সমদ্বিখণ্ডক যেহেতু আছে, তাই এই পয়েন্টে কোঅর্ডিনেট বের করবে। তো এই পয়েন্টে যে কোঅর্ডিনেট, এটাকে স্যাটিসফাই করবে, ওখান থেকে তুমি একটা রিলেশন পাবে। ফার্স্টে কি পেলে, যে এর এম এর ভ্যালু আর এই দুটো থেকে এম এর ভ্যালু বের করে m1 ইন্টু m2 ইকুয়াল টু -1, এটা একটা পেলে, এখান থেকে রিলেশনটা পাবে। আর একটা রিলেশন কী হবে, এই কোঅর্ডিনেট যে বের করলে, এই কোঅর্ডিনেটটা মাঝখান থেকে মিড পয়েন্ট যেহেতু, এই কোঅর্ডিনেটটা একে স্যাটিসফাই করবে, ঠিক আছে? ওখান থেকে একটা রিলেশন পাবে। তো এই রিলেশন আর পরে যে রিলেশন পেলে, ওরা দুজনকে সলিউশন করলে এইচকের ভ্যালু তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এটা আমি আর করে দিচ্ছি না, তোমরা করবে নিজেরা। এরপরে 11 দেখো, 11 কি বলছে,
এত সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত 2, 5 বিন্দুটির 3x প্লাস ওয়াই প্লাস 4 = 0 সরলরেখা থেকে দূরত্ব নির্ণয় করতে বলছে। তো এটা একটা উদাহরণ আছে, তোমাদেরকে বলা হয়েছিল, যা তাও আবার বলছি। কি বলছে, এই যে পরিমিত, এই কথাটা মানে কি, পরিমিত মানে হচ্ছে মানে সমান্তরাল দিকে, ঠিক আছে, এই সরলরেখার সঙ্গে সমান্তরাল হবে। কারণ দূরত্ব সাধারণত কি হয়, দূরত্ব আমরা যখন বের করি তখন পারপেন্ডিকুলার লাইনটা হয়, এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলারলি লাইন এর উপরে আসবে, কিন্তু না, কোশ্চেন তোমাকে বলে দিয়েছি লাইনটা কেমন হবে, এরই সমান্তরাল হবে। দেখো ছবিটা দেখো, এই যে কি বলেছে ফার্স্টে, যে 2, 5 বিন্দু থেকে এই সরলরেখার পরিমিত। দেখো 2, 5 বিন্দু থেকে এই যে সরলরেখাটা দেওয়া হয় 3x - 4y + 8 এর সঙ্গে প্যারালাল এরকম। কারণ এমনি যদি ডিস্টেন্স বের করতে বলতো তাহলে আমরা এই লাইনটা করতাম, এখান থেকে পরে যে লাইনটা আসবে ওটা হওয়ার কথা ছিল, কিন্তু ডিস্টেন্স বের করতে কি বলছে, এই লাইন বরাবর, তার মানে যেখানে ছেদ করবে সেখানে সেই পয়েন্টটা আমাকে খুঁজতে হবে। তা কী করবো আমরা, ফার্স্টে এই যে সরলরেখাটা আছে এই সরলরেখার সমান্তরাল একটি সরলরেখা ধরবো, জাস্ট এইটের বদলে কে লিখে। আচ্ছা, তাহলে এই সরলরেখাটি 2, 5 বিন্দুগামী, ওখান থেকে আমি কে এর ভ্যালু পেয়ে যাবো। দেখো এখানে যেহেতু সরলরেখাটি সমীকরণ পেলাম কি, লম্ব সরলরেখা সমীকরণ, এটা ওই সরলরেখাটি 2, 5 বিন্দুগামী, তো 2, 5 বিন্দুগামী হলে আমি কে এর ভ্যালু পেয়ে যাবো। তো কে এর ভ্যালু পেয়ে গেলাম মানে জাস্ট সরলরেখাটাই পেয়ে যাচ্ছি কি, যে 3x - 4y + 14 = 0। তো এটা যখন সরলরেখা পেয়ে গেছি, এই সরলরেখাটি আর এই যে দেওয়া হয় সরলরেখাটি, এরা দুজন কোথায় ছেদ করছে দেখবো। এই দুটোকে সমাধান করলে তুমি -2 আর 2 পেয়ে যাবে। -2 আর 2 পেয়ে গেলে কি করবে, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব, তাই না। দেখো এই দুটো সরলরেখা সমাধান করলে পাবো -2 আর 2, আর এই দুটো দূরত্ব বের করলাম, কত বেরিয়েছে, 5 একক। ঠিক আছে, এরপরে কোশ্চেন নাম্বার 12 দেখো, বলছে x - y = 1 সরলরেখার উপর 2, - 5, 6, - 1 বিন্দু দুটির সংযোজক রেখাংশের লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য নির্ণয়। লম্ব অভিক্ষেপ কি হয়, লম্ব অভিক্ষেপ জিনিসটা হচ্ছে একটা লাইন, ঠিক আছে, ওই লাইনের ছায়া অপর লাইনের উপর কতটা দৈর্ঘ্য জুড়ে পড়ছে, ঠিক আছে, একটা লাইনের ছায়া আর একটা, ধরো একটা লাইন, একটা ড্র করি বলে তো এইখানে করি, এটা একটা লাইন যদি হয়, এই লাইনের ছায়া, তো এখানে একটা লাইন আছে, এই টাইপের একটা লাইন আছে, তো এই লাইনের ছায়া এই লাইনটির উপর কতটা অংশ জুড়ে পড়ছে। ধরো এখান থেকে কেউ যদি একটা টর্চ লাইট ফেলে তাহলে এই লাইনের ছায়া কেমন পড়বে এখান থেকে, এটা, তাহলে এই অংশটা হবে কি, এর লাইনের এর উপর লম্ব অভিক্ষেপ, ঠিক আছে, এই লাইনটির মানে এ বি যদি নাম দেওয়া হয়, তবে এ বি লাইনটির, এটা যদি সিডি লাইন দেওয়া হয়, এ বি লাইনের লম্ব অভিক্ষেপ কার উপর, সিডি লাইনের উপরে, ঠিক আছে, সেটা কত হবে, এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ঠিক আছে, এটা নাম দিতে হবে, যদি কেউ এম এন নাম দেয় তাহলে এম এন হবে, বোঝা গেল। তো সেই লম্ব অভিক্ষেপ বের করতে হবে। এখানে কোশ্চেনটাই বলেছিল x - y = 1 সরলরেখার লম্ব উপর এত এত বিন্দুটি সংযোগ রেখাংশের লম্ব অভিক্ষেপ। তো তার জন্য আমাদের দুটো সরলরেখা প্রয়োজন হবে। তো দুটো সরলরেখা না বের করলাম, ধরো এটা বের করলাম, এই দুটো পয়েন্ট দিয়ে কানেক্ট করছে, তার সরলরেখা বের করতে গিয়ে দেখো একটা জিনিস খেয়াল করবে কি বেরিয়েছে। আমি যখন বের করছি দুটো পয়েন্ট দিয়ে কানেক্ট করে বিন্দুগামী, যেহেতু এই ছবিটা দেখো, এই ছবিটাতে বলছে দেখো এই x - y = 1 যদি এক্সাক্ট ছবি আঁকা হয় এই টাইপে যাবে। এরা কি করবে, এখানে 1 পয়েন্টে ছেদ করবে, আর এটা 1 নয়, এটা 1 0 পয়েন্টে ছেদ করবে, এটা 0 -1 পয়েন্টে ছেদ করবে। তো ভুল লিখলাম, -1 0 -1 0 পয়েন্টে, ঠিক ছিল, 0 - 1 পয়েন্টে ছেদ করবে, এটা 1 0 আর 0 - 1 পয়েন্টে ছেদ করবে। তো এই সরলরেখাতে দেখতে পাচ্ছি আমরা, কারণ একে ছেদাংশ আগে ট্রান্সফার করে দিলে দেখতে হবে। তো যাই হোক, তারপরে যে পয়েন্টগুলো দেওয়া ছিল কত, 6 - 1 2 - 5, দেখো প্যারালাল লাইন, কিন্তু ওটা তুমি যখন সরলরেখা বের করো না, সরলরেখা দেখেই বুঝতে পারবে। দেখো সরলরেখা আমি কী করলাম, এই দুটো সরলরেখা যখন বের করছি কী বেরিয়েছে, x - y = 7, ঠিক আছে। তো এই সরলরেখাটি আর যে আগে যে সরলরেখাটা দেওয়া ছিল সেটা কত, x - y = 1, এই সরলরেখাটা আর এই সরলরেখাটা একই না, জাস্ট এই কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ, তার মানে এরা দুজন প্যারালাল। তো দুটো লাইন যদি প্যারালাল হয় তাহলে তার লম্ব অভিক্ষেপ কেমন হবে, এটা একটা লাইন আর এটা একটা লাইন, এর উপর যদি একটি টর্চ লাইট ফেলা হয়
তাহলে লম্ব বিক্ষেপ ঠিক একই লাইনটা আসবে না, একই, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব যা এখানে একই, তো সেটাই করা হয়েছে। জাস্ট বলেছে এই লাইনের উপরে এই লাইনটির লম্ব বিক্ষেপ, তার মানে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব যা হবে সেটাই এখানে আসবে, ঠিক আছে। ওই জন্য কী করা হয়েছে, যে বিন্দু দুটির মধ্যে দূরত্ব বের করা হয়েছে, সেটা হবে কথা 4√2, ঠিক আছে। না হলে কিন্তু যদি সমান্তরাল না আসতো তাহলে কিন্তু আমরা ফার্স্টে কী বের করতাম, যে এই পয়েন্ট, এটা একটা সরলরেখা তখন দেওয়া থাকতো তোমাকে, তাহলে এর পদবিন্দু বের করতাম, এর পদবিন্দু বের করতাম, দিয়ে ওখান থেকে ডিস্টেন্স বের করতাম। ওই অঙ্কটা তোমাদের একটা উদাহরণে করে দেওয়া আছে, দেখবে। এরপরে 13 নম্বর দেখো কি বলছে, এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি বাহুর সমীকরণ দেওয়া হয়েছে তোমাকে, হলে বলছে এ থেকে বিসির উপর অঙ্কিত লম্বের সমীকরণ, এ থেকে বিসির উপরে, তো কি করবে তুমি, বলছে এবিসি একটি ত্রিভুজ, দেখো ফার্স্টে বলেছে এবিসি একটি ত্রিভুজ, যেহেতু তো আমি একটা ত্রিভুজ ড্র করলাম, এবিসি যেহেতু একটা ত্রিভুজ হলো। এবারে বলছে যে এই ত্রিভুজের নামগুলো আমি দিয়ে দিলাম, ধরো এ বি সি। এবার বলছে যে এই তিনটি বাহুর সমীকরণ তোমাকে দেওয়া হয়েছে, 2x + y = 1, 2x + 3y = 1 আর 3x + y = 1, বলে এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের সমীকরণ, এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের সমীকরণ, ঠিক আছে। এরই সমীকরণ চেয়েছে, তো এই যে সমীকরণ দেওয়া আছে, এটা ফার্স্টে কী করব, এই যে স্ট্রেট লাইনটা আছে, এই যে স্ট্রেট লাইনটা আছে, এই দুটো স্ট্রেট লাইনের আমরা কী বের করব, ছেদবিন্দুর স্থানাঙ্ক, ফার্স্ট এটার আর এটার ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করে নেব। তারপরে যে বিসি লাইনটা দেওয়া হয়েছে, এই লাইনের এম এর ভ্যালু কী হবে, এর সঙ্গে যেহেতু পারপেন্ডিকুলার, তাহলে m1 * = -1, সেখান থেকে m2 আমি পেয়ে যাব, m2 পেয়ে গেলাম, ছেদবিন্দু এখানে পেয়ে যাচ্ছি, তো বিন্দু প্রবণতা ইউজ করে নেব, ঠিক আছে। কি বললাম আমি আরেকবার বলি, কি বলছি, যে তিনটে আমাদের পয়েন্ট দেওয়া, তিনটে স্ট্রেট লাইন দেওয়া হয়েছে, তো বলেছে এ থেকে বিসি এর উপর পারপেন্ডিকুলার লাইন, তো আমি কি করলাম, ফার্স্টে এই দুটো সরলরেখার ছেদবিন্দু বের করলাম, থাকলো, আর এই সরলরেখার সঙ্গে এর পারপেন্ডিকুলার, যেহেতু এটা যদি m2 হয় প্রবণতা, তাহলে কি করবে, এই m2 আর এখানকার m1 কি করবে, মাল্টিপ্লাই করলে -1, তো ওখান থেকে আমি m2 পেয়ে গেলাম, কারণ এই সরলরেখাটা তোমাকে দেওয়া ছিল, ওখান থেকে ওই y = mx + c, এই ফর্মে সাজালেই তুমি কিন্তু পেয়ে যাবে m2 ভ্যালু, এখান থেকে m1 পাবে, আর m1 = m2 = কী হয়, -1/m1, তো এইটা ইউজ করে তুমি কিন্তু m2 পেয়ে যাবে, তো m2 আর ওই বিন্দু থেকে বিন্দু প্রবণতা ইউজ করে নেব। এরপরে কোশ্চেন নম্বর 14 বলছে এই চারটি বিন্দু দেওয়া হয়েছে, বলছে বিন্দুগুলি একটি সামান্তরিকের শীর্ষবিন্দুকে সূচিত করে এবং বিসি একটি তার কর্ণ, তাহলে এইচকে নির্ণয় করো। কী করবে, ফার্স্টে তোমাকে দেওয়া হয়েছে এরকম টাইপের চারটে পয়েন্ট দেওয়া আছে, যে পয়েন্ট দিয়ে বলছে যার মধ্যে একটা ধরো এ বি সি ডি, এইটাকে দেওয়া হচ্ছে এইচকে, আর এগুলোর ভ্যালু দেওয়া হয়েছে, দিয়ে বলছে এইচকে ভ্যালু নির্ণয় করো। যার মধ্যে বিসি তার একটি কর্ণ, আমি নাম ভুল দিয়ে দিলাম, এ বি সি ডি, যেহেতু এখানে বলে দিয়েছে যে বিসি তার একটি কর্ণ, তাহলে ছবিটা একটু চেঞ্জ হবে, বি আর সি, তাহলে এটা সি হবে, এটা ডি হবে, ঠিক আছে। তাহলে যে কোনো একটাকে, ডির ভ্যালু দিয়েছে এইচকে, তাই তো বলেছে আবার কি বিসি তার একটি কর্ণ, ঠিক আছে। তো আমরা জানি কি সামান্তরিকের ক্ষেত্রে যদি এইচকে বের করতে হয় আমাদেরকে, ঠিক আছে, সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু কী করে বলবো, ক্লাস 9-এ তোমরা পড়ে এসেছিলে, ভালো করে খেয়াল করো, সামান্তরিকের ক্ষেত্রে কী করে বলবো যেটা সামান্তরিক হবে, যদি এর মধ্যবিন্দু পরস্পরকে, মানে কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তো যেহেতু এটার কোঅর্ডিনেট জানা আছে, সির কোঅর্ডিনেট জানা আছে, তাহলে এখান থেকে তুমি মিড পয়েন্ট পেয়ে গেলে, সামান্তরিক যেহেতু বলে দিয়েছে, তাহলে এখান থেকে মিড পয়েন্ট তুমি পেয়ে যাবে, বিসি কর্ণের মিড পয়েন্ট। আবার এই জিনিসটা কোঅর্ডিনেট দেওয়া আছে, এর কোঅর্ডিনেট ডি এইচকে দিয়ে করে দেওয়া আছে, তাহলে তুমি কি করবে, এই দুটো থেকে তুমি মিড পয়েন্ট পেয়ে যাবে। তো এই মিড পয়েন্টটা কি ইউনিক, মানে একই, এর ক্ষেত্রেও যেটা এলো এর ক্ষেত্রেও একই, তাহলে যা আসবে সেই দুটোকে ইকুয়াল করে দেবে। ধরো এইটা ধরো এলো এইচ + 1/2, কে + 2/3, যাই হোক 2 ধরো এরকম টাইপের এলো, আর নর্মালি বলছি, আর এর থেকে এসছে ধরো 5, 7, ঠিক আছে, তার মানে এটা একই হবে, এইচ + 1/2 = 5,
আর কে প্লাস 2/2 ইকুয়াল টু 7। ঠিক আছে, এখান থেকে এইচের ভ্যালু বেরোবে, এখান থেকে কে ভ্যালু এক্স্যাক্টলি এইটা আসবে বলছি না, আমি জাস্ট এমনি বললাম, তো তোমরা করবে ওইটা। ঠিক আছে, এরপরে 15 নম্বরটা কি বলছে দেখো, বলছে দেখাও যে এই তিনটে বিন্দু স্থানাঙ্ক বিন্দু তিনটি একই সরলরেখার উপর অবস্থিত। বলছে তিনটে বিন্দু একটি সরলরেখার উপরে অবস্থিত, সেটা দেখাতে বলছে। আবার বলছে বিন্দুগুলি যে সরলরেখার উপর অবস্থিত তার সমীকরণ লেখো। দেখাও যে সরলরেখাটি এই সরলরেখার উপর লম্ব। তো এখানে তিনটে কোশ্চেন আছে পরপর। ফার্স্টে বলছে এই তিনটে বিন্দু একই সমতলে একই সরলরেখা আছে কিনা দেখাও। তো কি করবে, ফার্স্টে যে কোনো দুটো বিন্দু নিয়ে ওর সরলরেখা বের করবে, দুই বিন্দু ফর্ম ইউজ করে। তো সরলরেখা বের করার পরে যদি এই তৃতীয় বিন্দুটি যদি সরলরেখাকে স্যাটিসফাই করে যায়, সিদ্ধ করে, তার মানে কি বলবো যে তৃতীয় বিন্দুটি ওই সরলরেখার উপর অবস্থিত। তার মানে হলো কি বিন্দু তিনটি ওই একই সরলরেখার উপর থাকবে। ঠিক আছে, কি করবে, ফার্স্টে এই দুটো থেকে একটা সরলরেখার সমীকরণ বের করবে, বের করে এইটা দিয়ে ওকে স্যাটিসফাই করাবে। ঠিক আছে, স্যাটিসফাই করলে যদি স্যাটিসফাই করে যায় তাহলে বলবো কি তিনটি একই সরলরেখা অবস্থিত। তারপর বলছে বিন্দুগুলি যে সরলরেখার উপর অবস্থিত তার সমীকরণ। তো ফার্স্টেই তো বের করে ফেলেছি অলরেডি এটা থেকে, তো সেটাই হবে সরলরেখা, সেকেন্ডটাও হয়ে গেল। এ বলছে দেখাও যে সরলরেখাটি এই সরলরেখাটির উপর লম্ব। তো এই দুটো পয়েন্ট ইউজ করে যে সরলরেখাটা পেয়েছিলাম ওখান থেকে তুমি এম এর ভ্যালুটা দেখে নেবে কত ছিল, বা এই দুটো থেকে এম এর ভ্যালু পেয়ে যাবে, আর এখান থেকে এম এর ভ্যালু পেয়ে যাবে। তো ওই দুটো মাল্টিপ্লাই করে দেখবে -1 আসছে কিনা, যদি -1 আসে তাহলে বলতে হবে যে পরস্পর লম্ব। ঠিক আছে, এরপরে কোশ্চেন দেখো 16তে বলছে একটি সরলরেখা এবি এক্স ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, বি বিন্দুতে এবির অঙ্কিত লম্ব। ঠিক আছে, এবির উপর অঙ্কিত লম্ব সরলরেখা এক্স অক্ষকে সি বিন্দু ছেদ করে। তার মানে এই যে এবি সরলরেখাটা বিকে ওয়াই অক্ষকে বিতে ছেদ করছে, আবার ওই বি পয়েন্টে আমি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করবো যেটা এক্স অক্ষকে সিতে ছেদ করবে। দিয়ে বলছে এবি সরলরেখার সমীকরণ এটা হলে সি বিন্দুর স্থানাঙ্ক। আগের ছবিটা দেখো, ছবিটা কি বলছে, ছবিটা বলছে যে এই যে সরলরেখাটি, এই সরলরেখাটি কী করছে, ওয়াই অক্ষকে বি পয়েন্টকে ছেদ করছে, আবার এই বি পয়েন্টে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, সেই পারপেন্ডিকুলার লাইনে সি বিন্দুতে ছেদ করছে এক্স অক্ষকে, তাই সির কোঅর্ডিনেট চাইছে। তো যাই হোক, আমরা জানি না, তো আমরা ফার্স্টে এই সরলরেখা থেকে ছেদাংশ ফর্মে কি পেলাম -30 আর 0.4 পয়েন্টে ছেদ করছে। আচ্ছা, এরপরে এই সরলরেখার নতি তো আমরা পেয়ে যাব। ঠিক আছে, সেই নতি থেকেও করতে পারো, অথবা এখানে দেখো কি করেছি, এখানে করেছি আমরা যে জাস্ট এই সরলরেখাটির উপর পারপেন্ডিকুলার সরলরেখার সমীকরণ কে দিয়ে করলাম একই, জাস্ট কী হবে, এগুলো ইন্টারচেঞ্জ হয় না। পারপেন্ডিকুলার ক্ষেত্রে একটি সরলরেখার পারপেন্ডিকুলার সরলরেখার সমীকরণ যদি এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তা এর পারপেন্ডিকুলার সমীকরণ কী হবে, বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0, এই টাইপের, তাই তো। তো সেই একই কনসেপ্ট এখানে ইউজ করলাম আমি, জাস্ট এলো x/4 y/3 ইকুয়াল টু কে। আবার এই যে সরলরেখাটা পেলাম, সরলরেখাটা 0-4 বিন্দুগামী, তো ওখান থেকে আমি স্যাটিসফাই করে কে এর ভ্যালু পেয়ে গেলাম 4/3। তো এই 4/3 কে যদি এখানে পুট করা হয়, যেটা ছিল ফার্স্টে সরলরেখাটি সমীকরণ দাঁড়ালো কত, এইটা, তো এটাকে ছেদাংশ ফর্মে ট্রান্সফার করলে দাঁড়ালো x/16/3 প্লাস y/4 ইকুয়াল টু 1। তার মানে কি বলছে যে এক্স অক্ষকে এই অংশে ছেদ করবে আর ওয়াই অক্ষকে এই অংশে। তো আমাদের সি চেয়েছিল কি এক্স অক্ষকে কি ছেদ করেছে, তো এটাই হবে অ্যান্সার 16/3। তার মানে সুতরাং সরলরেখাটি এক্স অক্ষকে 16/3 করলে 0 বিন্দু ছেদ করে, তো সি বিন্দু স্থানাঙ্ক হবে কি 16/3 0। এরপরে কোশ্চেন দেখো 17 নম্বর কি বলছে, বলছে একটি সরলরেখার প্রবণতা 7, ওই সরলরেখার সঙ্গে 45 ডিগ্রি কোণে নত সরলরেখা দুটির প্রবণতা, ভালো করে খেয়াল করো, একটি সরলরেখার প্রবণতা 7, আবার বলছে ওই সরলরেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে অপর একটি সরলরেখা আছে। ঠিক আছে, তো সেই সরলরেখার প্রবণতা কত আমি জানি না, তো আমি ধরলাম কত, সেই সরলরেখার প্রবণতা হবে এম ধরো। ঠিক আছে, তো একটা সরলরেখার প্রবণতা 7 ছিল আর একটা সরলরেখার প্রবণতা এম। তো আমরা জানি দুটি সরলরেখার মধ্যে মানে কোণ, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের ফর্মুলা কি ছিল, m1 মাইনাস m2/1 প্লাস m1 m2। ট্যান থিটা, থিটা এখানে 45 ডিগ্রি দেওয়া আছে, সেই ফর্মুলা ইউজ করলে ট্যান 45 ডিগ্রি কী হবে, প্লাস মাইনাস মড অফ m-7 1 প্লাস 7n, তাই না। ফর্মুলাটা ছিল যেটা কি, যে ট্যান থিটা ইকুয়াল টু m1 মাইনাস m2/1 প্লাস m1 m2 মড দিয়ে প্লাস মাইনাস দুটো
যেহেতু স্থূলকোণ আর এই কোণ ছিল ওখান থেকে করা হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এম এর ভ্যালু দেখো, ওটা অ্যাকচুয়ালি প্লাস মাইনাস দেওয়া হচ্ছিল যে স্থূলকোণ আর সূক্ষ্মকোণের জন্য, কিন্তু এখানে যে এম আছে ধরো 45 ডিগ্রি যেহেতু এটা, তাহলে এটা সূক্ষ্মকোণ তো পজিটিভ, কিন্তু এই পজিটিভ থাকার জন্য এম এর যে মানগুলো আসবে, আবার ধরো এম এমন কিছু দিলে যাতে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, ধরো এম এর ভ্যালু বেরোলো 3 বা M2 বেরোলো, যাই হোক বেরোলো, আলটিমেট এই জিনিসটা ধরো এলো পজিটিভ একটা কিছু এলো, তো এটা তো পজিটিভ ছিল আগে অলরেডি, তাই না? তো এই জিনিসটা তো পজিটিভ ছিল আমি ধরেছিলাম, কারণ ট্যান 45 ডিগ্রি যেহেতু, তাহলে এটা পুরোটা পজিটিভ। তো সেই পজিটিভ অনুযায়ী যদি পুরোটা পজিটিভ আসে আর এই পজিটিভ মিলে পজিটিভ হলো, ঠিক আছে, কিন্তু এটা পজিটিভ আছে আর এইটা ধরো ফাইনালি নেগেটিভ চলে এসছে, তখন পজিটিভ আর নেগেটিভ মিলে কী হবে, নেগেটিভ চলে আসবে, কিন্তু নেগেটিভ তো দেবে না 45 ডিগ্রি যেহেতু, তাই সামনে একটা নেগেটিভ ধরে ফেললাম যে নেগেটিভের জন্য এইটা কত আসছে, ঠিক আছে। ওই জন্য কত পেয়েছি দেখো, একবার পজিটিভ ধরেছি একবার নেগেটিভ ধরেছি, ওখান থেকে পেয়ে যাচ্ছি -4/3 আর একবার 3/4। তার মানে এম এর ভ্যালু যদি -4/3 হয়, তাহলে দেখবে ওখানে পজিটিভ বা নেগেটিভ কিছুটা দেবে, মানে চেঞ্জ হবে ভ্যালু। এবার পুট করে দেখে নেবে, এটা একবার পুট করবে, এটা একবার পুট করে দেখে নেবে দিয়ে দেখো, একবার পুট করে আমি দেখেছি, দেখো -3/4 জাস্ট এই ভ্যালুটা তুলে দেখলাম আমি, দেখো চলে এসছে তোমাদের -24/24 না 25 হবে, এটা 31, আর হ্যাঁ 25/31 নেগেটিভ চলে এসছে। তো tan 45 নেগেটিভ দিতে পারে, নেগেটিভ দিতে পারে না, তাই আমরা কী ধরেছিলাম একবার পজিটিভ একবার নেগেটিভ, ঠিক আছে। তো এটা যেহেতু নেগেটিভ হয় তাহলে মানে আমি এখানে নেগেটিভ করবো, ঠিক আছে। তো ফাইনালি এটা আসবে এই টাইপের, তো এই নেগেটিভ নেগেটিভ মিলে পজিটিভ করে দেবে 25/31। যাই হোক, এবার তোমার ধরবে দুটো, একবার পজিটিভ ধরে নেবে একবার নেগেটিভ ধরবে, এইভাবে থাকলে। এরপরে কোশ্চেন নম্বর 18 দেখো, কোশ্চেন নম্বর 18 বলছে এই সরল রেখার উপর লম্ব যেসব সরল রেখার মূল বিন্দু থেকে দূরত্ব 3, তার মানে কি এই সরল রেখার উপর লম্ব একটা সরল রেখা আছে, একটা বা দুটো যাই হোক, তো তার ডিস্টেন্স মূল বিন্দু থেকে যদি 3 হয়, একক হয়, তাহলে তাদের সমীকরণ। তো ফার্স্টে আমি এই সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ কী ধরবো, 4x - 3y + 7 = 0 ছিল, তো আমি ধরবো কত, 3x + 4y + k = 0, 3x + 4y + k = 0। তো সেটা হবে কি সরলরেখার সমীকরণ। এবার ওটা মূল বিন্দু থেকে যেহেতু দূরত্ব 3 সেন্টিমিটার, তাহলে 3 সেন্টিমিটার ইকুয়াল কি দাঁড়াবে, 3 ইকুয়াল টু দাঁড়াবে ওটা যেটা পেয়েছিলাম কত আসবে, বাকিগুলো সব 0 0 হয়ে যাবে, 4x 3y এগুলো এগুলো যারা আছে এগুলো সব তো 0 হয়ে যাবে। তো ফাইনাল দাঁড়াবে এখানে কে ছিল, k/√4² + 3², তাই না। তো এখান থেকে ক্যালকুলেট করে কে এর ভ্যালু পেয়ে যাবে, আর কে এর ভ্যালু যখন পেয়ে যাবে তুমি, সেটা হবে এই কে এর ভ্যালুটা দুটো পাবে, ওর উপর ডিপেন্ড করে হবে কি সরলরেখা দুটো সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, এরপরে 19 কি বলছে, মূল বিন্দুগামী যে রেখা এত এত বিন্দুটি সংযোগ সরলরেখার উপর লম্ব, বলছে এই দুটো সরলরেখার উপর লম্ব আর মূল বিন্দুগামী, তার মানে কি বলছে, ফার্স্টে কী করবো, এই দুটো সরলরেখার উপর লম্ব মানে এখান থেকে এম এর ভ্যালু পেয়ে যাবে, আর মূল বিন্দুগামী তাহলে বিন্দু প্রবণতা থেকে কী পেয়ে যাবে, সরলরেখার সমীকরণ, এখান থেকে এম এর ভ্যালু বের করবে আর 0 0 পাস করছে, তাহলে ওখান থেকে সরলরেখার সমীকরণ পেয়ে যাবে। তারপর কি বলছে, দেখাও যে সরলরেখার সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব, তো কোনো বিন্দুর প্রতিবিম্ব তোমরা ক্লাস 9-এ শিখেছিলে, যাই হোক একবার বলে দিই আমি, যদি বিন্দুর প্রবণতা বের করতে বলে, তাহলে ধরো এটা যদি একটা এখানে যেটা বিন্দু থাকে, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে যদি প্রবণতা বের করতে বলে, তাহলে কি হবে, শুধুমাত্র ওয়াইয়ের ভ্যালু চেঞ্জ হবে। এটা যদি হয় এ বি, তাহলে এক্স অক্ষের মানে এই লাইনের সাপেক্ষে যদি এর প্রতিবিম্ব বের করতে বলে, তাহলে কেমন হবে, পয়েন্টটা নিশ্চয়ই এখানে হবে, তাই না। তার মানে এ বরাবর এক্স অক্ষ বরাবর এ ঘর আসবো, আর ওয়াই অক্ষ বরাবর -b আসবো, তার মানে কোঅর্ডিনেট হবে a - b। যে অ্যাক্সিস সাপেক্ষে চেঞ্জ করতে বলবো ওটা বাদ দিয়ে বাকি অন্য অ্যাক্সিসটা ভ্যালু চেঞ্জ হবে, ঠিক আছে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, যাই হোক এক্স অক্ষের সাপেক্ষে বলেছে, তাহলে চেঞ্জ কারাবে ওয়াইয়ের। আচ্ছা, যদি এই পয়েন্টটা ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে বলতো, তাহলে কার চেঞ্জ হতো, এক্সের, তার মানে এই পয়েন্টটা আমাদের কত, -a b, তাই না। এটা হলো এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে। এবার যদি বলে দেয় এই পয়েন্টটাকে বা এই পয়েন্টটাকে যদি বলে দেয় যে কোনো লাইনের সাপেক্ষে, মূল বিন্দুগামী লাইনের সাপেক্ষে, তাহলে কিন্তু ওর জাস্ট এই কোশ্চেনের যে লাইনটা পাবে, দেখবে লাইনটা এই টাইপের, ঠিক আছে। তো ওখান থেকে এদিকে অথবা
যাই হোক, এখানে দেখে নাও এই যে পয়েন্টটা দেওয়া আছে 40 বা 04 যদি এখানে হয় তাহলে রিফ্লেকশনটা কেমন দাঁড়াবে, নিশ্চয়ই 8 টাইপের জায়গায় আসবে না, 40 হবে। তাহলে তুমি দেখবে এই লাইনটা এই টাইপের লাইন পাবে যেটা মূল বিন্দুগামী হয়। এখানে অনেক টাইপের ফর্মুলা আছে, যদি এক্সিস সাপেক্ষে তোমাদের বললাম যে অ্যাক্সিসগুলোর সাপেক্ষে যদি রিফ্লেকশন চায় তাহলে এইভাবে চেঞ্জ করে করে হয়ে যায়, কিন্তু যদি অরিজিনের সাপেক্ষে চায় তাহলে ধর এ বি পয়েন্ট, তো অরিজিনের সাপেক্ষে চাইলে হবে এর হবে কি -a - b। আচ্ছা, আর যদি কোনো এক্স অ্যাক্সিসের প্যারালাল কোনো লাইনের সাপেক্ষে, ধরো এখানে একটা লাইন আছে এই টাইপের, আর এই বিন্দুর কোঅর্ডিনেট চাইছে, তাহলে নিশ্চয়ই এদিকে আসবে, তখন চেঞ্জ হবে, তখন এক্স থাকবে, ওয়াইটা চেঞ্জ হবে কত y+2a বা y-2 এই টাইপের, ঠিক আছে। ওটা অনেকগুলো আছে ফর্মুলা, সেটা পরে একদিন আলোচনা করা যাবে, ঠিক আছে। রিফ্লেকশানের অনেকগুলো ফর্মুলা হবে। তো থাক, আজকে শুধু এইটুকু জন্য রাখো যে লাইনটাতে পাবে তোমরা এই টাইপের লাইন পাবে, তাহলে এটা যদি 4004 হয় তাহলে এখান থেকে 40 পাবে, ঠিক আছে। বাকি অঙ্কগুলো পরে একটা ভিডিওতে আলোচনা করা হবে, আজকে এই অবধি থাক, ঠিক আছে।